হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস প্রিলিমসের উপর 1999 থেকে 2020 সাল পর্যন্ত বিগত তোমার 22 বছরের যে কোশ্চেনগুলো আমার ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছে ইকোনমি থেকে, সেই কোশ্চেনগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই যে বিগত 22 বছরে ইকোনমি থেকে কোশ্চেনগুলো এসেছে, সেগুলো এগ্রিকালচার থেকে কোন কোন কোশ্চেন এসেছে, অর্থাৎ কৃষিকাজ থেকে কোন কোন কোশ্চেন এসেছে, সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আর আমরা জানি কি, ইন্ডিয়ান ইকোনমি যে রয়েছে, সেই ইন্ডিয়ান ইকোনমির কিন্তু এগ্রিকালচার চ্যাপ্টারটা থেকে ভালোই কোশ্চেন এসে থাকে। বিশেষ করে যদি আমরা দেখি যে সবুজ বিপ্লব যে রয়েছে, সেই সবুজ বিপ্লব থেকে কিন্তু খুব বেশি কোশ্চেন এসে থাকে। তো সেগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। চলো দেখে নেই প্রথম কোশ্চেন কী রয়েছে। প্রথম কোশ্চেন দেখো, সবুজ বিপ্লবের জন্য কৃষিতে যে বিষয়ে ভারতীয় কৃষকরা নির্ভরতা গড়ে তুলেছে সেটি কি? অর্থাৎ সবুজ বিপ্লবের জন্য যে কৃষিতে যে বিপ্লব হচ্ছে, সেটার যে বিপ্লবটা হচ্ছে তার কৃষির উপর নির্ভর করে এই বিপ্লবটা করা হয়েছিল। এখানে রাইট অ্যান্সার কী হবে? কৃত্রিম সার ও কীটনাশকের উপর নির্ভর করে এই কৃষি বিপ্লবটা হয়েছিল। আর এখান থেকে আমরা জানবো, দেখো এই কৃত্রিম সার এবং কীটনাশক তো প্রয়োগ করা হয়েছিল, তার সঙ্গে সঙ্গে কিন্তু উচ্চ ফলনশীল বীজ কিন্তু আনা হয়েছিল মেক্সিকো থেকে। এই উচ্চ ফলনশীল বীজ মেক্সিকো থেকে এনেই কিন্তু আমাদের কৃষিতে, বিশেষ করে গমের যে উচ্চ ফলনশীল বীজ, সেটা নিয়ে আসা হয়। নিয়ে এসে কিন্তু আমাদের দেশের যে শিল্প বিপ্লব হয়, তার ফলে কিন্তু আমাদের কৃষিকাজটা, অর্থাৎ বিশেষ করে গমের উন্নয়নটা কিন্তু খুব ভালো হয়, গম কৃষিকাজটা খুব ভালো হয়। এখান থেকে আমরা ভালো করে এই সবুজ বিপ্লব সম্পর্কে জানবো এই জন্যই যে কারণ হচ্ছে এই সবুজ বিপ্লব থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। সবথেকে বেশি প্রশ্ন যদি কৃষিকাজ থেকে আসে, তাহলে সেটা আসে সবুজ বিপ্লব থেকে। তো প্রথমেই জেনে নেই, এই যে সবুজ বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন কিন্তু ডক্টর উইলিয়াম গ্রান্ডে। ইনি কিন্তু প্রথম এই সবুজ বিপ্লব কথাটি ব্যবহার করেন। এরপরে দেখো, এই যে সবুজ বিপ্লব, এই সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সবুজ বিপ্লবের জনক কিন্তু বলা হয়ে থাকে নরম্যান বার্লংকে, যিনি তোমার একজন অর্থনীতিবিদ, নোবেলজয়ী অর্থনীতিবিদ, তাকেই কিন্তু বলা হয় কি সবুজ বিপ্লবের জনক। এখান থেকে তোমরা দুটো জিনিস মনে রাখবে, যেটা হচ্ছে এক হচ্ছে যে সবুজ বিপ্লবের জনক, আর একটা হচ্ছে ভারতীয় সবুজ বিপ্লবের জনক। তোমরা কিন্তু এই দুটো গুলিয়ে ফেলবে না একসঙ্গে। সবুজ বিপ্লবের জনক হচ্ছেন ডক্টর নরম্যান বার্লং, আর ভারতীয় সবুজ বিপ্লবের জনক, অর্থাৎ ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে কিন্তু ডক্টর এম.এস. স্বামীনাথন। আর এখান থেকে যেটা আমরা সবচেয়ে ভালো করে জানবো, সেটা হচ্ছে ভারতীয় যে কৃষির মূল সমস্যা হলো কি স্বল্প উৎপাদনশীলতা, অর্থাৎ উৎপাদনশীল মানে উৎপাদনটা খুব কম হয়। এটাই হচ্ছে ভারতীয় শিল্পের মূল সমস্যা। ভারতীয় কৃষিকে স্বল্প উৎপাদনশীলতার সমস্যার হাত থেকে রক্ষা করার জন্য 1960 থেকে 61 সাল, এই সালটাতে কিন্তু ভারতের যে 7টি নির্বাচিত জেলায় কিন্তু কৃষি উন্নয়ন নিবিড় কার্যালয়, অর্থাৎ 7টি নির্বাচিত জেলা করা হয়েছিল। সেই 7টি জেলার মধ্যে কি করা হয়েছে? কৃষি উন্নয়নের নিবিড় কার্যালয় গড়ে তোলা হয়েছে, যার নাম হচ্ছে কি ইন্টেন্সিভ এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ নিবিড় কৃষি উন্নয়ন প্রোগ্রাম। দেখো, এই যে ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটাকে শর্ট ফর্মে বলা হয় আইএডিপি, এই আইএডিপি কিন্তু পরবর্তীতে এটিকে সামান্য ভিন্নতর নামে কৃষিক্ষেত্রের নিবিড় আঞ্চলিক কার্যালয় হিসাবে ঘোষণা করা হয়। এর নাম পরবর্তীতে কি দেওয়া হয়? এর নাম দেওয়া হয় ইন্টেন্সিভ এগ্রিকালচার এরিয়া প্রোগ্রাম, অর্থাৎ আইএএপি। বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক সম্প্রসারণের জন্য এটি করা হয়। দেখো, অবশেষে 1966 সালে এটা অনুসরণ করার পর কিন্তু 66 সালে সবুজ বিপ্লবটা প্রথম হয়। আর দেখো, ভারতে যে নতুন কৃষি কৌশল প্রবর্তন হয়, এটা কিন্তু 1960-এর দশকে, অর্থাৎ 60-এর দশকেই এটা হয়ে থাকে। অর্থাৎ 1960-এর কিন্তু মধ্যবর্তী অঞ্চলে, অর্থাৎ 1960 থেকে 70-এর মাঝামাঝি সময়ে কিন্তু এই তোমার সবুজ বিপ্লবটা হয়। যেমন 1966 সালে সবুজ বিপ্লব হয়। তো এই সবুজ বিপ্লব যে খাদ্যশস্যের বিশেষত গমের উৎপাদন বিশেষভাবে বৃদ্ধি পায় এবং কৃষিক্ষেত্রে অগ্রগতির কি হয় উত্তোলন পর্ব কিন্তু শুরু হয়ে যায়। কৃষিক্ষেত্রে অগ্রগতি সেখান থেকেই কিন্তু শুরু হয়। তারপরে কি ভারতীয় যে কৃষি রয়েছে, এই ভারতীয় কৃষি এই দ্রুত পরিবর্তনকে কি করে সবুজ বিপ্লব বলা হয়। এই যে ভারতীয় কৃষিতে উন্নত যন্ত্রপাতি এবং ভারতীয় কৃষিতে তোমার কৃত্রিম সার এবং কীটনাশক, এছাড়া উচ্চ ফলনশীল বীজ, এগুলো ব্যবহার করার পর আমাদের কি হয়, আমাদের কৃষিকাজে উন্নয়ন ঘটতে থাকে ধীরে ধীরে। এটিকে কি আর একটা বলা হয়, এটিকে কিন্তু বলা হয় বীজ সার বিপ্লবও বলা হয়। কারণ হচ্ছে মূলত সারের উপর এবং বীজের উপর কিন্তু ফোকাস করা হয় বলেই কিন্তু একে বলা হয় বীজ সার বিপ্লব। আর এই ভারতীয় যে শিল্প বিপ্লব, এই ভারতীয় শিল্প বিপ্লবের কৌশলের যে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, নতুন নতুন কৌশলের বৈশিষ্ট্য, সেটা আমরা জানবো। যেমন উচ্চ ফলনশীল বীজের ব্যবহার 1 নম্বর কৌশল, 2 নম্বর হচ্ছে সেচ ব্যবস্থার সম্প্রসারণ, 3 নম্বর হচ্ছে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, 4 নম্বর হচ্ছে রাসায়নিক সারের ব্যবহার, 5 নম্বর হচ্ছে কীটনাশক ঔষধের ব্যবহার, 6 নম্বর হচ্ছে উচ্চ সংরক্ষণ বিপণনের সুযোগ।
এরপরে দেখো এই যে ভারতীয় যে নতুন কৃষি কৌশল প্রবর্তন হয়েছিল, এটি কিন্তু প্রথম কোথায় কোথায় হয়েছিল? এটা কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই উত্তরপ্রদেশের সামান্য কিছু অংশ। তাহলে কি হচ্ছে, কোথায় কোথায়? মূলত পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কিছু অংশে কিন্তু এই আমাদের সবুজ বিপ্লবটা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন জেনে নেব। পরবর্তী কোশ্চেনে দেখো, বিশ্ব সবুজ বিপ্লব নিম্নলিখিত কার সাথে যুক্ত? বিশ্ব সবুজ বিপ্লব যুক্ত হচ্ছে কৃষিজাত পণ্যের উপর, যেটা একটু আগে দেখলাম যে সবুজ বিপ্লব যে হয়েছে মূলত কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি করার জন্যই তো হয়েছে। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি? কৃষিজাত পণ্য উৎপাদন, এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোন বক্তব্যটি নাবার্ডের ক্ষেত্রে সঠিক নয়? অর্থাৎ কোন বক্তব্যটি নাবার্ডের বক্তব্য নয়? দেখো প্রথমেই আমরা জেনে নেব এই নাবার্ডের ফুল ফর্মটা কি। নাবার্ডের ফুল ফর্মের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে তার কাজ বা ক্রিয়াকলাপ কিন্তু যুক্ত হয়ে রয়েছে। নাবার্ড এর ফুল ফর্ম হচ্ছে, এর সম্পূর্ণ নাম হচ্ছে NABARD। এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা হচ্ছে নাবার্ডের ফুল ফর্ম। আর এটি গঠিত হয় কত সালে? 1982 সালে 12ই জুলাই কিন্তু এটি গঠিত হয়। আর মনে রাখবে 1982 সালের যে 12ই জুলাই এটি গঠিত হয় সেটা কিন্তু শিবরামন যে কমিটি রয়েছে সেই কমিটির সুপারিশে এই নাবার্ড কিন্তু প্রতিষ্ঠিত হয়। আর এখান থেকে এখন জেনে নেব আমরা কোনটা কোনটা নাবার্ডের উদ্দেশ্য বা নাবার্ডের ক্ষেত্রে সঠিক আর কোনটা নয় সেটা জেনে নেব। দেখো প্রথমে এ নাম্বারে বলা রয়েছে এটি গ্রামীণ বিভাগের শীর্ষ শাখা। হ্যাঁ, এটি একটি গ্রামীণ বিভাগের শাখা। প্রথমেই বলা রয়েছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্টের কথা বলা রয়েছে, তাহলে এটি একটি গ্রামীণ বিভাগের শাখা। 2 নম্বরে রয়েছে অর্থাৎ অপশন বিতে রয়েছে এটি গ্রামীণ ক্ষেত্রে আর্থিক সহায়তার জন্য পূর্ণ মুদ্রণ ব্যবস্থা চালু করে, এটাও কিন্তু ঠিক। তারপরে অপশন ডিতে রয়েছে এটি গ্রামীণ উৎপাদনশীল কার্যকলাপে সহায়তা করে। গ্রামীণ যে উৎপাদনশীল কার্যকলাপ রয়েছে কৃষিক্ষেত্রে সেটাতে কিন্তু সহায়তা করে থাকে আমাদের নাবার্ড। তাহলে কোনটা এখানে সঠিক নয়? এখানে অপশন সি যেটাতে বলা হয়েছে এটি RRBকে ধার দেয় না, এটা কিন্তু ভুল। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি? সি কিন্তু এটা কিন্তু নাবার্ডের ক্ষেত্রে সঠিক নয়। দেখো নাবার্ডের সম্পর্কে আরও কিছু জেনে নেব। নাবার্ড NABARD এটি কিন্তু এটার হেডকোয়ার্টার কিন্তু রয়েছে কোথায়? মুম্বাইয়ে। দেখো এর বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন? এর বর্তমান চেয়ারম্যান কিন্তু রয়েছেন গোবিন্দ রাজুলা চিন্তালা, এটা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান নাবার্ডের। পরবর্তী কোশ্চেন দেখো, ভূমি সংস্কারের সাহায্যে সরকার কি করে? ভূমি সংস্কারের সাহায্যে সরকার কি করে থাকে? এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এই ভূমি সংস্কারের সাহায্যে যেসব জমির মালিক প্রকৃত কৃষক নন তাদের জমির মালিকানা উচ্ছেদ করতে চেয়েছিল এই ভূমি সংস্কার আইন। তো এই ভূমি সংস্কার আইন সম্পর্কে সামান্য একটু আমরা জেনে নিই। ভূমি সংস্কার আইন দেখো আধুনিক ধারণা, যে আধুনিক ধারণা রয়েছে, ধারণা অনুযায়ী কি ভূমি সংস্কার বলতে সেই সমস্ত সাংগঠনিক ও প্রযুক্তিগত পরিবর্তনকে কিন্তু বোঝানো হয় যার ফলে ভূমিসত্ত্ব ব্যবস্থা প্রকৃত কৃষকের অনুকূলে আসে এবং জমির ক্ষেত্রে ব্যয় সংকোচ ও অতিরিক্ত উৎপাদনের সুবিধা অর্জনের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহারে কিন্তু উৎসাহ যোগায়। এক কথায় ভূমি সংস্কার কি? এক কথায় ভূমি সংস্কার হলো জমির অধিকার যে রয়েছে চাষির, সেই চাষির হাতে কিন্তু এই তার অধিকার রাখার ব্যবস্থার নামই হলো ভূমি সংস্কার। যারা চাষ করে, যারা জমিদার তাদের কথা বলা নেই এখানে, যারা চাষ করে তাদেরকে কিন্তু এই তোমার জমির অধিকারটা দেওয়াই কিন্তু এই ভূমি সংস্কারের মূল উদ্দেশ্য ছিল। এরপরে আমরা এই ভূমি সংস্কারের মূল উদ্দেশ্যগুলো একটু জেনে নেই। কী উদ্দেশ্য? এটা হচ্ছে অতীতে যে কৃষি কাঠামোর জন্য কিন্তু কৃষি উৎপাদন বৃদ্ধির পথে যে সমস্ত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল আর কি, সেই সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দ্রুত উৎপাদন বৃদ্ধির উপযোগী কৃষি কাঠামো গড়ে তোলাই ছিল এর প্রথম উদ্দেশ্য। পরবর্তী উদ্দেশ্য দেখো রয়েছে কৃষিক্ষেত্রে সমস্ত রকমের শোষণমূলক সম্পর্ক এবং অন্যায় অবিচারের অবসান ঘটানো এবং গ্রামাঞ্চলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হলো ভূমি সংস্কারের দ্বিতীয় উদ্দেশ্য। পরবর্তী কোশ্চেনে দেখো সবুজ বিপ্লবের সফলতম সময়, অর্থাৎ সবুজ বিপ্লব যে হয়েছিল সবুজ বিপ্লবের সফলতম সময় কোনটাকে বলা হয়? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 60-এর দশককে কিন্তু সবুজ বিপ্লবের সফলতম সময় বলা হয়। আর ভারতে সবুজ বিপ্লব কত সালে হয়? ভারতে সবুজ বিপ্লব হয় তোমার তৃতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে যে আমাদের কয়েকটা বাৎসরিক পরিকল্পনা হয়, সেই বাৎসরিক পরিকল্পনাকালে অর্থাৎ 1966 থেকে 67 যে বাৎসরিক পরিকল্পনাটা ছিল সেই পরিকল্পনাকালে কি হয়? আমাদের সবুজ বিপ্লব হয়। আর 1966 যদি সালটা বলা যায় তাহলে 1966 সালে কিন্তু আমাদের ভারতে সবুজ বিপ্লব হয়। পরবর্তী কোশ্চেন দেখো সবুজ বিপ্লবের ফলে প্রভূত বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সবুজ বিপ্লবের ফলে কি বৃদ্ধি পেয়েছে? এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? এখানে রাইট অ্যান্সার হচ্ছে উপরে সবকটি, অর্থাৎ এই সবকটি কিন্তু বৃদ্ধি পেয়েছে এই সবুজ বিপ্লবের ফলে। কারণ গমের উৎপাদন তো বৃদ্ধি পেয়েছে, কারণ গমের উপর ফোকাস করেই তো সবুজ বিপ্লব ভারতে হয়েছিল, তাহলে গমের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আঞ্চলিক বৈষম্য, একের সঙ্গে আরেকজনের যে বৈষম্য ছিল সেই বৈষম্য দূর হয়েছে, ব্যক্তি বৈষম্য দূর হয়েছে, তাহলে এগুলো সব হচ্ছে
ঠিক, তার জন্য রাইট অ্যান্সার কী হবে? উপরে সবকটি রাইট অ্যান্সার। এরপরে এখান থেকে কিছু বিপ্লব আমরা জানবো, কোন বিপ্লবটা কার সঙ্গে সম্পর্কিত সেটা একটু জেনে নিই। দেখো বিপ্লব যে রয়েছে, কালো বিপ্লব কাকে বলা হয়? কালো বিপ্লব কিন্তু বলা হয় পেট্রোলিয়াম উৎপাদনকেই বলা হয় কালো বিপ্লব। নীল বিপ্লব বলা হয় মাছ উৎপাদনকে। আর বাদামি বিপ্লব, আচ্ছা নীল উৎপাদন মাছ উৎপাদনকে বলা হচ্ছে, এটা কিন্তু মনে রাখার একটা কৌশল রয়েছে। নীল জলের রং কি? নীল হয়ে থাকে, জলে মাছ থাকে, আর এই মাছ উৎপাদনকে তার জন্যই বলা হয় কি? নীল বিপ্লব। বাদামি বিপ্লব কি? চর্মজাত ও অচিরাচরিত শক্তিদ্রব্য যে রয়েছে সেগুলোকেই যখন উৎপাদন করা হয়, উৎপাদনের জন্য যে আমাদের বিপ্লব হয় সেটাই হচ্ছে বাদামি বিপ্লব। তারপরে রয়েছে ধূসর বিপ্লব। ধূসর বিপ্লব হচ্ছে সার উৎপাদনের সঙ্গে জড়িত। তারপরে রয়েছে সোনালী তন্তু বিপ্লব, সেটা হচ্ছে পাটজাত দ্রব্য উৎপাদনের সঙ্গে জড়িত। তারপরে রয়েছে সোনালী বিপ্লব, সেটা হচ্ছে ফল, উদ্যান পালন এবং মধু উৎপাদনের সঙ্গে জড়িত। এরপরে কিন্তু রয়েছে গোলাপি বিপ্লব, যেটা পেঁয়াজ উৎপাদনের সঙ্গে জড়িত। লাল বিপ্লব রয়েছে মাংস ও টমেটো উৎপাদনের সঙ্গে জড়িত। এছাড়া রয়েছে দেখো রূপালী তন্তু বিপ্লব, যেটা তুলা উৎপাদনের সঙ্গে জড়িত। তারপরে আর একটা রয়েছে রূপালী বিপ্লব, একটা হচ্ছে রূপালী তন্তু বিপ্লব, আর একটা রয়েছে রূপালী বিপ্লব, সেটা কিন্তু ডিম উৎপাদনের সঙ্গে জড়িত। আর সাদা বিপ্লবটা আছে দুধ উৎপাদনের সঙ্গে, যেটাকে শ্বেত বিপ্লবও বলা হয়। আর ভারতে কিন্তু এটিকে কি বলা হয়? অপারেশন ফ্লাড নামেও কিন্তু এটি পরিচিত। সাদা বিপ্লব বা শ্বেত বিপ্লব ভারতে অপারেশন ফ্লাড নামেও পরিচিত। তারপরে রয়েছে দেখো হলুদ বিপ্লব, এটা কিন্তু তৈলবীজ উৎপাদনের সঙ্গে জড়িত। আর এখান থেকে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে শ্বেত বিপ্লব যে রয়েছে, শ্বেত বিপ্লবের জনককে? শ্বেত বিপ্লবের জনক কিন্তু রয়েছে ভার্গিস কুরিয়েন। তারপরে রয়েছে দেখো হলুদ বিপ্লব, যেটা তৈলবীজের সঙ্গে সম্পর্কিত। এই হলুদ বিপ্লব কিন্তু জড়িত তোমার এই হলুদ বিপ্লবের জনক হচ্ছে স্যাম পিত্রোদা। তারপরে রয়েছে স্বর্ণালী বিপ্লব, যেটাকে সোনালী বিপ্লব বলা হয়েছে। সেই সোনালী বিপ্লবের তোমার জনককে? সেটা হচ্ছেন নীর তুতেস, ইনি হচ্ছেন সোনালী বিপ্লবের জনক। তারপরে রয়েছে গোলাপি বিপ্লব। গোলাপি বিপ্লবের জনক, যেটা পেঁয়াজ উৎপাদনের সঙ্গে জড়িত, সেই গোলাপি বিপ্লবের কিন্তু জনক হচ্ছেন দুর্গেশ প্যাটেল। তারপরে রয়েছে দেখো লাল বিপ্লব, যেটা রয়েছে আমাদের মাংস ও টমেটো সঙ্গে সম্পর্কিত। সেই লাল বিপ্লব কিন্তু বিশাল তিউরি কিন্তু এর জনক, এই লাল বিপ্লবের জনক। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে জনক হচ্ছে সবুজ বিপ্লবের, তারপরে হচ্ছে শ্বেত বিপ্লবের জনক। এই দুইটা সবচেয়ে বেশি আসে, খালি WBCS এক্সাম নয়, এগুলো সব কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই শ্বেত বিপ্লব আর হচ্ছে সবুজ বিপ্লব এই দুটো কিন্তু এসে থাকে। চলো পরবর্তী কোশ্চেন জেনে নেই। ভূমি সংস্কারের উদ্দেশ্য। ভূমি সংস্কারের উদ্দেশ্য কি? এই ভূমি সংস্কারের কিন্তু মূল উদ্দেশ্য রয়েছে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে উপরে সবকটি। কেন? কারণ উৎপাদন বৃদ্ধিতে একটা মূল উদ্দেশ্য ছিলই, তার সঙ্গে সঙ্গে গ্রামে যে বসবাসকারী মানুষ রয়েছে সেই মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধিও কিন্তু এর একটা উদ্দেশ্য ছিল। তারপরে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন সংস্কারের সঙ্গে বন্টনের ন্যায় বিচার করাও কিন্তু এটা ছিল এর মূল উদ্দেশ্য। তাহলে কী হবে রাইট অ্যান্সার? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে উপরের সবকটি। এবার দেখো ভারতে যে ভূমি সংস্কার হয়েছিল, এই ভূমি সংস্কার কর্মসূচি কিন্তু শুরু হয় প্রথম 1955 সালে। আর ভারতের ভূমি সংস্কার হলো কি? একটি প্রাতিষ্ঠানিক সংস্কার এবং একটি ব্যয়হীন পদ্ধতি। এটা হচ্ছে ভারতের। আর পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আমরা জানি 1977 সালে হয়। পরবর্তী কোশ্চেন দেখো, ইক্ষু নিম্নোক্ত কোন রাজ্যের একটি প্রধান কৃষিজাত দ্রব্য? ইক্ষু কিন্তু হচ্ছে উত্তরপ্রদেশের একটি প্রধান কৃষিজাত দ্রব্য। উত্তরপ্রদেশ হচ্ছে ইক্ষু উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। আর দ্বিতীয় স্থানে যদি ধরি তাহলে দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে কি? মহারাষ্ট্র। আর এটি কোন মাটিতে ভালো জন্মায়? এটি কিন্তু এঁটেল এবং দোআঁশ মাটি কিন্তু এই ইক্ষু বা আখ উৎপাদনের জন্য খুব উপযোগী রয়েছে। দেখো তারপরে রয়েছে অপারেশন বর্গা। অপারেশন বর্গা বলতে কি বোঝায়? অপারেশন বর্গা বলতে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি? অপশান এ, প্রজাদের জমি সর্বজনীন নিবৃত্তিকরণের কর্মসূচি। অর্থাৎ যারা প্রজা রয়েছে তাদের জমি সর্বজনীন নিবৃত্তিকরণ। এখানে অপশন এ হবে রাইট অ্যান্সার। প্রজাদের জমির সর্বজনীন নিবন্ধীকরণের কর্মসূচি, এটা হবে রাইট অ্যান্সার। যারা প্রজা রয়েছে সবারই জমির সর্বজনীন নিবন্ধীকরণের উদ্দেশ্যে কিন্তু আমাদের এই অপারেশন বর্গা হয়। এবার চলো অপারেশন বর্গা সম্পর্কে একটু জেনে নেই। এই অপারেশন বর্গা পশ্চিমবঙ্গ সরকারের ভূমি সংস্কারের এক উল্লেখযোগ্য দিক হলো এই অপারেশন বর্গা। এই অপারেশন বর্গার মূল বক্তব্য কী ছিল? এই মূল বক্তব্য হলো জমির উপর যে বর্গা চাষির মালিকানাত্ব নয়, দখলি সত্ত্ব প্রতিষ্ঠা করা। অর্থাৎ তাদের খালি মালিকানা দিলে হবে না, তাদের দখল দিতে হবে, তাদের জমি তাদেরকে দখল দিতে হবে। অর্থাৎ বর্গাদারের যে স্থায়ীভাবে এবং বংশানুক্রমিক অধিকারের ভিত্তিতে জমি চাষ করতে দিতে হবে। কোনো অজুহাতে জমি থেকে তাকে কি উৎখাত করা যাবে না। তবে জমির মালিকই কি হবে? জমির মালিকানা সত্ত্ব ভোগ করবে। জমির মালিকানা জমিকের মালিকের কাছেই থাকবে, কিন্তু সেই জমিটা সম্পূর্ণভাবে কাকে দিতে হবে? সেই যারা চাষি রয়েছে সেই চাষিদেরকে দিতে হবে। এরপরে দেখো 1972 সালে অপারেশন বর্গার একটি কাজ চালু করে আমাদের
তৎকালীন রাজ্য সরকার। এরপরে কি হয়, 1977 সালে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় আসে, তারপর কিন্তু এই বর্গা বা ভাগ চাষের ক্ষেত্রে বর্গাদার বা ভাগ চাষিদের নাম নথিভুক্তকরণের ব্যবস্থা করে। আর ব্যাপক হারে বর্গা এবং ভাগ চাষিদের নাম নথিভুক্তকরণের এই অভিযানকেই কি বলা হয়, অপারেশন বর্গা। এই জন্যই কি 1978 সালে ভূমি রাজস্ব আইন কিন্তু প্রণয়ন করা হয়। তাহলে অপারেশন বর্গা কত সালে হয়, 1977 সালে। কিন্তু ভূমি রাজস্ব আইন একটা হয়, সেই ভূমি রাজস্ব আইন কত সালে হয়, সেটা হচ্ছে 1978 সালে কিন্তু এই ভূমি রাজস্ব আইন হয়। পরবর্তী কোশ্চেন দেখো, বর্গাদার প্রথা প্রথম প্রয়োগ করে, বর্গাদার প্রথা প্রথম কোন রাজ্য করে? এখানে রাইট অ্যান্সার কী হবে, আমরা জানি কি বর্গাদার প্রথা কিন্তু সর্বপ্রথম এই পশ্চিমবঙ্গে হয়েছিল। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, রয়েছে কৃষি ও গ্রামোন্নয়নের জাতীয় ব্যাংক, যেটাকে বলা হচ্ছে নাবার্ড। এই নাবার্ড প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা আমরা একটু আগে জেনেছি, নাবার্ড প্রতিষ্ঠিত হয় কত সালে, 1982 সালে কিন্তু এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়। পরবর্তী কোশ্চেনে দেখো, নিম্নলিখিত সালগুলির মধ্যে কোন সালে ভারতের খাদ্য নিগম প্রতিষ্ঠিত হয়? ভারতের যে খাদ্য নিগম, যাকে বলা হয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় 1965 সালে। এখানে রাইট অ্যান্সার কোনটা হবে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। দেখো এটা সম্পর্কে একটু জেনে নেই আমরা, যে ভারতীয় পার্লামেন্টের দ্বারা ফুড কর্পোরেশন যে অ্যাক্ট রয়েছে, সেই ফুড কর্পোরেশন অ্যাক্ট কিন্তু 1964 সালে পাস হয় এবং ফাইনালি গঠন করা হয় এটাকে, সেটা হচ্ছে 1965 সালে। আর এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার রয়েছে কিন্তু চেন্নাইয়ে। আর এর চেয়ারম্যান বা এমডি, এবং চেয়ারম্যান এবং এমডি একজনই রয়েছেন, তার নাম হচ্ছে অতীশ চন্দ্র। ইনি হচ্ছেন এই আমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান। পরবর্তী কোশ্চেনে দেখো, সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত স্বনির্ভর সংস্থাগুলির সাহায্যে ক্ষুদ্র ঋণ প্রকল্প পরিচালনার জন্য শীর্ষ সংস্থাটি কি? এখানে শীর্ষ সংস্থা রাইট অ্যান্সার হয়ে যাবে কি, কৃষি ও গ্রাম উন্নয়ন, যে উন্নয়নের জন্য যে ন্যাশনাল ব্যাংক, সেটি হবে এখানে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো, সবুজ বিপ্লব প্রথম কোথায় গঠিত হয়েছিল? প্রথম কোথায় ঘটেছিল এই সবুজ বিপ্লব? তাহলে এখানে দেখো রয়েছে পাঞ্জাব হরিয়ানা, তারপরে রয়েছে বিহার পশ্চিমবঙ্গ, তারপরে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু, তারপরে রয়েছে কি গুজরাট ও মহারাষ্ট্র। তো প্রথমেই আমরা ডিটেলস বলতে গিয়ে আমরা বলেছিলাম যে সবুজ বিপ্লব প্রথম কোথায় হয়, পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশে হয়। তো এখানে উত্তরপ্রদেশ তো অপশনে নেই, তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে, পাঞ্জাব হরিয়ানা পুরোটাতেই কিন্তু আমাদের সবুজ বিপ্লব হয়। আর উত্তরপ্রদেশের একটা তোমার পুরো অংশটাতে নয়, কিন্তু বেশিরভাগ অংশ, উত্তরপ্রদেশেরও বেশিরভাগ অংশ কিন্তু এই সবুজ বিপ্লবের আওতায় ছিল। পরবর্তী কোশ্চেনে দেখো, ভারতের কৃষিক্ষেত্রে অধিক অংশ এই বৈশিষ্ট্য দেখা যায়। ভারতের কৃষিক্ষেত্রে অধিক অংশে কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? ক্ষুদ্র আয়তন কৃষিজোত। এটা কিন্তু ভারতের বেশিরভাগ কৃষিজোতেই কিন্তু এটা লক্ষ্য করা যায়। তো দেখো এই যে ক্ষুদ্র আয়তন কৃষিজোত, এই ক্ষুদ্র আয়তন কৃষিজোতের ফলে ভারতে কিন্তু কিছু সমস্যা দেখা দেয়। দেখো ভারতের কৃষিজোতগুলি যদি ক্ষুদ্র হয়, এই ক্ষুদ্র হওয়ার ফলে কি হয়, আধুনিক যে বড় বড় যন্ত্রপাতি রয়েছে সেই ব্যবহার সম্ভব হয় না, বলে কৃষির যে আধুনিকীকরণ করা কিন্তু সম্ভব হয়নি আমাদের ভারতের কৃষিতে। ফলে উৎপাদনের পরিমাণ কম হচ্ছে। তার ফলেই কিন্তু আমাদের ভারতে যে কৃষকরা রয়েছে তারা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই কৃষিকাজ থেকে কিন্তু বিরতি নিয়ে অন্যান্য যে আমাদের পেশাগুলো রয়েছে সেই পেশাগুলো অবলম্বন করছে। কারণ হচ্ছে আমাদের এই যে ক্ষুদ্র কৃষিতে রয়েছে, দেখো ছোট ছোট এখানে জমি রয়েছে, এই ছোট ছোট জমিতে যখন একটা আমাদের বড় হারভেস্টার বা বড় বড় যখন যন্ত্রপাতি যখন ব্যবহার করব এখানে, তখন এই জমিটাতে জায়গা হচ্ছে না। কারণ এই জমিটাতে তো আর ওই বড় বড় গাড়িগুলো ঢুকতে পারছে না, তার জন্যই কিন্তু আমাদের এই ছোট ছোট জমিতে বড় বড় যন্ত্রপাতিগুলো ব্যবহার করা যাচ্ছে না। পরবর্তী কোশ্চেনে দেখো, ভূমি সংস্কার মূলত এদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে। কাদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে? এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ক্ষুদ্র চাষিদের। কেন ক্ষুদ্র চাষিদের উন্নতি সাধন করেছে? কারণ এই যে ভূমি সংস্কারের ফলে কি বড় বড় চাষিদের জমি নিয়ে কাকে দেওয়া হয়েছিল? ভাগ চাষিদের দেওয়া হয়েছিল। এই ভাগ চাষিদের দেওয়ার ফলে এই ভাগ চাষিরা পেয়েছিল জমি, এই ভাগ চাষিরা পাওয়ার ফলেই তাদের জমি কমে যায়, এবং ক্ষুদ্র চাষি যারা ছিল তাদের জমি তো আর ভাগ চাষিরা পায়নি। তারা কি করে, তারা নিজেদের জমি নিজে চাষ করে, তার ফলে তারা কিন্তু সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল। তো এখান থেকে আমরা জেনে নেব, দেখো 1977 সালে কিন্তু সবচেয়ে সফল ভূমি সংস্কার অর্থাৎ অপারেশন বর্গা কিন্তু পশ্চিমবঙ্গে সংগঠিত হয়। এটা আমরা আগেও জানলাম, আগেও একবার বললাম। এটা দেখো ভূমিহীন যে কৃষকরা রয়েছে তাদের অবস্থার উন্নতির উদ্দেশ্যে আচার্য বিনোবা ভাবে কিন্তু 1951 সালে সর্বপ্রথম এই ভূদান আন্দোলনের সূত্রপাত ঘটান। আর এই ভূদান আন্দোলনে কিন্তু অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে আমাদের ভূমি সংস্কার আন্দোলন, পরবর্তীতে অপারেশন বর্গা, এগুলো সব কিন্তু পরবর্তীতে হয়। দেখো এই ভূমি সংস্কার আন্দোলনের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে বা কতগুলো উদ্দেশ্য রয়েছে। সেই ভূমি সংস্কার আন্দোলনের উদ্দেশ্য কি? মধ্যস্থতাকারী, অর্থাৎ যারা মধ্যস্থতাকারী রয়েছে, যারা জমিতে চাষ করছে,
এবং বাজারে বিক্রি করতে করতে কি মাঝখানে একটা তোমার ফরেয়া দালাল ঢুকে যাচ্ছে, সেই দালালদের বা মধ্যস্থতাকারীদের কি তোমার নির্মূল করাই ছিল এই ভূমি সংস্কারের একটা মূল উদ্দেশ্য। তারপরে আর একটা কী উদ্দেশ্য, সেটা হচ্ছে চাষিদের অবিনস্ত জমি একত্রীকরণ করা, তারপরে হচ্ছে প্রত্যেক পরিবারের জোতের ঊর্ধ্বতন সীমা নির্ধারণ করা, অর্থাৎ জমির একটা নির্দিষ্ট পরিমাণ সীমা থাকবে, এর বেশি জমি তারা একজনের মালিকানাধীনে এর থেকে বেশি জমি থাকবে না। তারপর রয়েছে দেখো ঊর্ধ্বতন সীমার অতিরিক্ত জমি যে রয়েছে সেগুলো ভূমিহীন মানুষদের মধ্যে বন্টন করা। যে অতিরিক্ত জমি রয়েছে সেই অতিরিক্ত জমিগুলো কি করবে, ভূমিহীন যারা রয়েছে তাদের মধ্যে বন্টন করতে হবে, এটা একটা। তারপর রয়েছে কি প্রকৃত চাষিদের মালিকানা সত্ত্ব প্রদানের উদ্দেশ্যে এই সংস্কার করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, কৃষিক্ষেত্রে নতুন কৃৎকৌশলের বিশেষ উপকার হয়। আমাদের যে উন্নত টেকনোলজি বা উন্নত যে আমাদের যন্ত্রপাতিগুলো রয়েছে, সেই উন্নত যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, হারভেস্টার এগুলো যে রয়েছে, এগুলো ব্যবহারের ফলে কারা বেশি উপকৃত হয়? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বৃহৎ মূলধন বিশিষ্ট কৃষকরা। কারণ হচ্ছে দেখো, বৃহৎ মূলধন যাদের রয়েছে তারা এই উন্নত যন্ত্রপাতিগুলো বিদেশ থেকে নিয়ে আসতে পারবে, বা আমাদের দেশে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আমাদের দেশ থেকে কিনতে পারবে, কিনে তারা কি এই উন্নত পদ্ধতিতে তারা কৃষিকাজ করতে পারবে। তার ফলে তাদের কি অল্প খরচে বেশি উৎপাদন হবে, তার ফলে তারা কি হবে, অনেক উপকৃত হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো, কৃষি আয়কর সংগ্রহ করে। কৃষি আয়কর কারা সংগ্রহ করে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কেবলমাত্র রাজ্য সরকার। দেখো এই আয়কর অর্থাৎ এই যে কর, সেই কর ব্যবস্থা কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর, আর একটা হচ্ছে রাজ্য সরকারের কর, আর একটা হচ্ছে কি কেন্দ্রীয় রাজ্যের যুগ্ম কর ব্যবস্থা। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে নাবার্ড প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ নাবার্ড গড়ে ওঠে কেন? আমরা প্রথমেই দেখেছি এই নাবার্ডের ফুল ফর্মটা দেখলেই আমরা এটা বুঝতে পারবো নাবার্ড গঠিত হয় কেন। গঠিত হয় হচ্ছে গ্রামের উন্নয়নের জন্য, অর্থাৎ গ্রামের যে কৃষি ব্যবস্থা তার উন্নয়নের জন্য এই নাবার্ড গঠিত হয়। পরবর্তী কোশ্চেনে দেখো, ভারতের নতুন কৃষি পদ্ধতি যে রয়েছে, এই ভারতের নতুন কৃষি পদ্ধতিতে সূচনার দশকটি হলো, অর্থাৎ নতুন কৃষি পদ্ধতি কবে সূচনা হয়? এটা 60-এর দশকে। এটা আমরা আগেই জেনেছি যে 1960-এর দশকে, অর্থাৎ 1960-এর দশকটাতেই কিন্তু আমাদের এই নতুন কৃষি পদ্ধতি চালু হয়। পরবর্তী কোশ্চেনে দেখো, AGMARK নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? দেখো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কৃষিক্ষেত্রের সঙ্গে, অর্থাৎ কৃষি দ্রব্যর সঙ্গে কিন্তু জড়িত। কারণ কি, তোমরা দেখো এটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো ভারতের যে ডিরেক্টরেট অফ মার্কেটিং অ্যান্ড ইন্সপেকশন কৃষিজ দ্রব্যগুলির কী করে, নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে তাদের গুণমান পরীক্ষা এবং পর্যবেক্ষণের পর বিক্রয়যোগ্য দ্রব্যগুলিকে কী করে, যেগুলো বিক্রয় হতে পারবে, যেগুলোর গুণমান ভালো রয়েছে, সেই দ্রব্যগুলোকে কী করে AGMARK দ্বারা চিহ্নিত করে। এই চিহ্নিতকরণের পরেই কিন্তু সেগুলো কি বাজারজাত করা হয়, সেগুলো বাজারে বিক্রি করা হয়। আর এই মার্কগুলো না থাকা পর্যন্ত কিন্তু সেগুলো বাজারে বিক্রি করা যাবে না। এইটাই হচ্ছে কি এই যে আমাদের AGMARKের কাজ। আর দেখো এই AGMARK যেটা রয়েছে, এই AGMARKের সদর দপ্তর কোথায় রয়েছে? সেটা হচ্ছে ফরিদাবাদ, যেটা হরিয়ানার ফরিদাবাদে কিন্তু রয়েছে। আর দেখো 222টি দ্রব্য বর্তমানে কিন্তু এই আওতাধীনে রয়েছে, অর্থাৎ 222টি দ্রব্য যতক্ষণ না পর্যন্ত আমাদের ডিরেক্টরেট অফ মার্কেটিং অ্যান্ড ইন্সপেকশন এরা যতদিন না পর্যন্ত আমাদের এটাকে দ্রব্যগুলোর গুণমান পরীক্ষা করে আমাদের মার্কেটে ছাড়ার একটা সিল যেটা দিচ্ছে বা চিহ্নিতকরণ করে দিচ্ছে, সেটা ততদিন পর্যন্ত কিন্তু সেটা মার্কেটে কি বিক্রি হবে না। এটা হচ্ছে তার জন্য এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি কৃষি দ্রব্য, এটাই কিন্তু রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো, ভারতের সবুজ বিপ্লব রূপায়িত হয়েছে জেলা অনুযায়ী ড্যাশ প্রয়োগের মাধ্যমে। ভারতের সবুজ বিপ্লব যে হয়েছিল, এই সবুজ বিপ্লব কেন হয়েছিল ভারতে, কি মাধ্যমে, কি প্রয়োগের মাধ্যমে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, IADA এবং IAP এর মাধ্যমে কিন্তু এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। কারণ প্রথমে আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করেছিলাম এই IADA কি এবং IAA কি, এটা কিন্তু প্রথমে আলোচনা করেছিলাম। দেখো এদের পুরো নাম কি, প্রথমে দেখো এটা কি করা হয়। দেখো আমাদের যে ভারতীয় কৃষি রয়েছে, সেই ভারতীয় কৃষিকে স্বল্প উৎপাদনশীলতার সমস্যার হাত থেকে রক্ষা করার জন্য 1960 থেকে 61 সালে ভারতের 7টি নির্বাচিত জেলার মধ্যে কি এই কৃষি উন্নয়ন নিবিড় তোমার কার্যক্রম, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ইন্টেন্সিভ এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটাকে এই আমাদের শর্ট ফর্মে বলা যায় IADA, যেটাকে বলা হয় শর্ট ফর্মে, এর প্রবর্তন করা হয়।
এরপরে দেখো পরবর্তীতে কি হয়, পরে এটিকে সামান্য ভিন্নতর নামে কৃষিক্ষেত্রে নিবিড় আঞ্চলিক কার্যক্রম, যেটাকে ইংরেজিতে বলা হয় কি ইন্টেন্সিভ এগ্রিকালচার এরিয়া প্রোগ্রাম, যেটাকে বলা হচ্ছে শর্ট ফর্মে IAAP। এই IAAP গঠিত হয় পরবর্তীতে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হচ্ছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, রাইট অ্যান্সার। দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভালো লাগলে। আর দেখো এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটি অন করে দেবে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা সঠিক সময়ে চলে যায়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।